আচ্ছা এবার দেখো তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে খুব, ওয়াইফাই এর একটু কানেকশন ইস্যু হচ্ছে, ওই জন্য বারবার কলটা আমি কানেক্ট করছি, বাট আমার এখান থেকে ডিসকানেক্ট দেখাচ্ছিল। ঠিক আছে, নাও স্টার্ট করছি। শেষ করতে একটু লেট হবে, হ্যাঁ আজকে শুরু করতে দেরি হলো তো, ওই 6:30 মতো বেজে যাবে শেষ করতে। জোরে জোরে নিঃশ্বাস নেবো, ছাড়বো। বুড়ো আঙুল ভাঁজ করে 4টে আঙুল দিয়ে চাইপে হাতের সূক্ষ্ম ব্যায়ামগুলো পুরো কবজির থেকে সাইডে, কাঁধের সাথে টাচ করে, ফ্রন্ট, গোল গোল করে ঘোরাও। অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে হাত দিয়ে ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ, এপাশেও ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, সামনে প্রণাম, পেছনে যতটা আসে, এই ফ্রন্ট, ব্যাক, আবার ফ্রন্ট, ব্যাক, তিনবার করে, তিনটে তিনটে 6টা। নাও 1 2 1 2। নাও নতুন কয়েকটা হাতের ব্যায়াম, হ্যাঁ এই রয়েছে, ঠিক আছে। নিঃশ্বাস নিয়ে হাত স্ট্রেট, এই যে হাত এরকম খুলে ওপরে উঠে যাচ্ছে স্ট্রেট, হ্যাঁ দেখো এই যে এরকম এখানে আসলে মুঠো ওপরের নিচে যখন আপ, হাত এরকম গোল হয়ে যাচ্ছে, এরকম এরকম হয়ে যাচ্ছে দেখতে, ঠিক আছে, পুরো স্ট্রেট হাতের আঙুল। কি করছি ভালো করে দেখো, যখন হাত ওপরে উঠছে আমি নিঃশ্বাস নিচ্ছি, যখন হাতটা নিচে এসে মুঠো হচ্ছে আমি নিঃশ্বাসটা ছাড়ছি, এবং এটা একটা ফোর্সের সাথে, হ্যাঁ স্লো না, মানে এরকম নাই যে হালকা হালকা উঠাচ্ছি নামাচ্ছি, না ফোর্সের সাথে তুলছি, ফোর্সের সাথে নামাচ্ছি, এমন ভাবে ফোর্সের সাথে নামাচ্ছি যে যাতে বডির এই মাসেলগুলোতে চাপ পড়বে, ব্রেস্টে বা বুকে চাপ পড়বে, এটাতে কি হবে প্রচুর পরিমাণে অক্সিজেন আমরা দিচ্ছি, প্রথমত হাতের মাসেল তৈরি হয়, প্লাস হচ্ছে ঘাম ঝরে, ঠিক আছে, এগুলো হাতের একটুখানি স্ট্রং যে মুভমেন্ট গুলো থাকে সেইগুলো করো। নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি, স্ট্রেট, হ্যাঁ এটা পুরো মাথার উপরে স্ট্রেট। এইবার সামনে সেম মুভমেন্ট, সামনে হাতের কুনোই পেছন দিকে চলে যাবে, এই যে 1 2 1 2
এইবার যখন সামনের দিকে নিচ্ছি নিঃশ্বাস নিচ্ছি, যখন ব্যাকে আসছে হাত ছাড়ছি। ব্যাকে মানে হাতের কুনুই এরকম পেছন দিকে চাপ দিয়ে, হ্যাঁ হাতের কুনুইয়ের পেছন দিকে চাপ যাবে। এই বুকের সাইডে এক্সট্রা যে চর্বি থাকে মোটা হয়ে গেলে, হাতে যে এক্সট্রা চর্বি থাকে এগুলো ঝরে যাবে এটাতে, ঠিক আছে। বডি ওয়েট কমাবার জন্য এটা খুব ভালো, প্লাস হাতের স্ট্রেংথ তৈরি করার জন্য। হাতে হাতে স্ট্রেংথ লাগে, না হলে চক্রাসন, ধনুরাসন, তারপর মৎস্যাসন, অনেক আসন রয়েছে, ভুজঙ্গ আসন রয়েছে, বেশ কিছু আসন আছে, কি বলে হলাসন, সর্বাঙ্গ আসন, যেগুলোকে কঠিন ব্যায়াম বলে। ওই ব্যায়ামগুলো করতে করতে গেলে হাতের অনেক স্ট্রেংথ লাগে, কারণ হাতের জোর না থাকলে তুমি পারবে না। চক্রাসনে পুরো বডির ওয়েট হাতের ওপরে রয়েছে, বেশিরভাগ পজিশনে হাতের ওপর বডি ওয়েট থাকে, সো ওই জন্য হাতের স্ট্রেংথ তৈরি করে এই ধরনের ব্যায়ামগুলো। 1 2। আর যাদের এমনি হাতে ব্যথা আছে তাদের ক্ষেত্রে তো খুবই ভালো, হাতে ব্যথা কমে যাবে। একবার মাথার ওপরে, একবার সামনে, এবার দুই সাইডে কি করছি ভালো করে দেখো। স্ট্রেট, এই বডির সাথে লেগে গেল হাত। 1 2 1 2। নিঃশ্বাস ছাড়ছি, নিচ্ছি, এই যে নিলাম, ছেড়ে দিলাম, নিচ্ছি, ছাড়ছি, আবার নিচ্ছি, ছাড়ছি। যখনই হাত স্ট্রেচ হচ্ছে নিঃশ্বাস নিচ্ছি, জোরে জোরে জোরে। বডিতে একটা জার্কিং হবে, হ্যাঁ বডি নরম করে নয়, জার্কিং করে, একটু কষ্ট দিয়ে বডিকে। আচ্ছা করেছো এটা? এটা তিনটে, এগুলো করবে কি রকম, ওপরে 5 থেকে 6টা করবে, মাথার উপরে 5 থেকে 6 বার, সামনে 5 থেকে 6 বার, সাইডে 5 থেকে 6 বার। এটাতে প্রচুর ঘাম ঝরবে, স্পেশালি এটা বসেও করতে পারো, এটা দাঁড়িয়েও করতে পারো, ঠিক আছে। এই ব্যায়ামগুলো, ইভেন এই যে হাত ঘোরানো, হাতের এরকম এইগুলো ঘোরানো, এটা করা, এইগুলো সবই বসে বা দাঁড়িয়ে যে কোনো পদ্ধতিতেই করা যায়। চেয়ারে বসে করা যায়, মাটিতে বসে করা যায়, খাটে বসে করা যায়, মেঝেতে দাঁড়িয়ে করা যায়, এরকম কোনো ব্যাপার নেই। কারণ এগুলো যেহেতু তুমি হাতের মুভমেন্ট করাচ্ছ, বডি যেরকম পজিশনেই থাকুক অসুবিধা নেই তাতে, ঠিক আছে। নাও কাঁধের স্পন্ডেলাইটিসেরটা। কপালে, সাইডে, মাথার তালুতে, থুতনিতে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে, নিতে নিতে ব্যাকে, ছাড়তে ছাড়তে সামনে। সাইডে, কাত হয়ে, গোল গোল করে ঘোরাও। নাও চোখের সূক্ষ্ম ব্যায়াম। দু সাইডে,
মাথা স্ট্রেট, শুধু চোখ। আপ ডাউন। আপ ডাউন। বাঁ দিকে, ডান দিকে। হাত ঘষবো, হাত ঘষে গরম হাতটা 2 চোখে লাগাও। নাও পায়ের ব্যায়াম। পা মেলে দাও। নিঃশ্বাস নিতে নিতে ভেতরে, ছাড়তে ছাড়তে বাইরের দিকে। দু পায়ে গ্যাপ, একটা পা ভেতরে, একটা পা বাইরে, আবার এটা ভেতরে, এটা বাইরে। জোরে জোরে নিঃশ্বাস নাও, ছাড়ো। পা গোল গোল করে ঘোরাও, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। আঙুলগুলো একটার ওপর একটা। পা আপ ডাউন। হাঁটু টানা ছাড়া, হাঁটুর মাংসপেশি নিঃশ্বাস নিয়ে ভেতরের দিকে সংকোচন, নিঃশ্বাস ছেড়ে প্রসারণ। এই যে আপ ডাউন। নাও বুড়ো আঙুলটা ধরে স্টে করো। এবার একটা পা টেনে আর একটা পায়ের ওপর তোলো, স্টে করো। সামনে নাও, আবার এই পাটা টানো, স্টে করো। ছেড়ে দাও, সামনে নাও। এবার একটা পা ভাঁজ করে 3 বার করে নিঃশ্বাস ছেড়ে নামবো। আবার এই পায়ে 3 বার। জোড়া করে 3 বার। ব্যাস। স্টে, কিছুক্ষণ স্টে করো। নাও আজকে কয়েকটা নতুন পজিশন দেখাবো। হ্যাঁ, নাও এইভাবে করে বসো। এই গোড়ালি দুটো ক্লোজ। হ্যাঁ, এই যে গোড়ালি দুটো একটার সাথে একটা লেগে যাচ্ছে, পায়ের আঙুলের ওপর ফুল বডি। স্টে করো, ব্যালেন্স। হ্যাঁ, বডি ব্যালেন্সের এটা স্টে করতে হবে।
এই যে পায়ের গোড়ালির সাথে গোড়ালি লেগে রয়েছে, আঙুলের ওপর ভর দিয়ে বডি রয়েছে, হাঁটু দুটোর ওপরে হাত, ফুল বডি ব্যালেন্স। চেষ্টা করো। এই যদি দেখো যে ব্যালেন্স রাখতে পারছো না, পড়ে যাচ্ছ, আবার স্টার্ট করবে। যদি মনে হয় যে এরকম যে পড়ে যাচ্ছি বা কিছু, আবার আবার করবে। এইবার পা দুটো দুপাশে ব্যাঙের মতো, ব্যাঙ যেভাবে বসে ওইভাবে। এইবার হাত দুটো এইবার করে পায়ের আঙুল গোড়ালি দুটো আস্তে আস্তে এরকম ওপরের দিকে তুলে দেব, আঙুলের ওপর শুধু বডিটা থাকবে। ঠিক আছে, পায়ের আঙুলের ওপর বডি থাকছে, পা দুটো দুপাশে, হাতের কুনুই দিয়ে সাপোর্ট দিয়ে গোড়ালি ওপরে উঠে গেছে। প্রস্টেটের প্রবলেম, ইউটেরাস, ওভারি, গাইনি প্রবলেম, পটির সমস্যা, কনস্টিপেশন, সমস্ত কিছু সকালবেলা গরম জল খেয়ে এই পজিশনে কিছুক্ষণ বসে থাকতে হবে। স্টে করো, এটা বডি ব্যালেন্সেও খুব হেল্প করে, বডি ব্যালেন্সেও হেল্প করবে। নাও স্টে করো, পায়ের আঙুলের ওপরে ফুল বডি, গোড়ালি ওপরে, নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি নর্মাল। এইভাবে এই পজিশনে বসে হাঁটতে পারলে খুব ভালো হয়। মানে সামনের দিকে একবার হেঁটে যাব, ব্যাক সাইডে আবার হেঁটে আসবো, ব্যাঙের মতো। ইট ইজ লাইক মানে ব্যাঙ যেরকম লাফিয়ে লাফিয়ে যায়, তো এটা আমার লাফাতে লাগবে না, জাস্ট নর্মাল যদি পা দিয়েও হেঁটে হেঁটেও যাওয়া যায় খুব ভালো কাজ হয়। ঠিক আছে, এখনই করাচ্ছি না ওটা আমি, ওটা এইটা করে করে বডি যখন ফ্লেক্সিবল হবে তখন করাবো। হ্যাঁ বলো, কিছু বলছো? 100 বার 100 বার নিশ্চয়ই। এই যে দেখো, পায়ের দুই পায়ের মধ্যে একটু গ্যাপ, ঠিক আছে, দু পায়ের মধ্যে গ্যাপ রয়েছে, হাঁটু গোড়ালি দুটো ওপরে উঠে গেছে, পায়ের আঙুলের ওপর বডি, এই হাঁটু দুটো ওপরে। এইবার হাত দিয়ে কুনুই দিয়ে হাঁটু দুটোকে দুপাশে চাপছি, আর হাতটা একটা নমস্কারের পজিশনে, এরকম। হ্যাঁ, কুনুই দিয়ে হাঁটুটাকে দুপাশে ঠেলে রাখতে হবে, তাহলে মাঝখানটাতে একটা স্পেস হবে, এই পজিশনটাতে। ঠিক আছে, সকালবেলা উষ্ণ গরম জল খেয়ে, যাদের ধরো কনস্টিপেশনের সমস্যা, পটি আসে না বা অসুবিধা হয়, এই পজিশনে যদি 5 মিনিটও বসে থাকো দেখবে পটি পেয়ে যাবে অসুবিধা হলে। প্লাস হচ্ছে পিরিয়ডস হচ্ছে না, পিরিয়ডস এর অনেকদিন ডেট পিছিয়ে গেছে, সকালবেলা উষ্ণ গরম জলে 1 কাপ উষ্ণ গরম জলে দেশি ঘি 1 চামচ খেয়ে 5 দিন, জাস্ট 5 দিন, ডেট পিছিয়ে যাওয়ার পর 5টা দিন সকালবেলা এই খাবারটা খেয়ে ঘরের মধ্যে যদি অল্প বয়সী যারা রয়েছে হাঁটতে পারে, সবচেয়ে বেস্ট হয়। হাঁটতে পারে মানে কি, এই যে পজিশনটা এরকম করলাম, তো এই পজিশনটাতে থেকে পাটাকে এই যে এরকম করে ব্যাঙের মতো একটা একটা করে পা দিয়ে এগোতে হবে, এরকম করে একটা একটা পা দিয়ে এগোতে হবে, আবার এভাবে ব্যাক স্টে, আবার এভাবে করেই পেছাতে হবে, এরকম করে। এই জাস্ট যোগা ম্যাটের ওপরে যতটুকু জায়গা থাকে, সামনে আবার পেছনে, একবার সামনে আবার পেছনে, 5 মিনিট করলে পরে এটা ভীষণ এফেক্টিভ কাজ করে, খুব ভালো কাজ করবে এটা। ঠিক আছে, এটা প্রপার একদম তলপেটে চাপ পড়বে, ইউটেরাস ওভারিতে চাপ পড়বে। এটা ডেলি করবে যাদের পার্টিকুলার ওই সেই সমস্যাগুলো রয়েছে, বা ধরো তলপেটের চর্বি কমাতে হবে, পায়ের স্ট্রেংথ, স্পেশালি এটাতে পায়ের স্ট্রেংথ বাড়বে। ধরো আমরা পায়ে অনেকক্ষণ ভারী কিছু জাগিয়ে রাখতে পারি না, যারা জিম করে তারা তো ভারী ওয়েট নিয়ে পায়ের লেগ মুভমেন্ট করে, বাট যোগব্যায়াম করলে তো সেটা হয় না, তো যার জন্য কিছু ব্যায়াম থাকে যাতে হাতের স্ট্রেংথ বাড়ে, পায়ের স্ট্রেংথ বাড়ে, যার ভেতর অন্যতম হচ্ছে এটা। তারপর ফার্স্টে যেটা দেখালাম, এই দুটোই কিন্তু পায়ের স্ট্রেংথ বাড়াবে। তারপর হাতের যেটা দেখালাম, ওটাতে হাতের স্ট্রেংথ বাড়বে। এগুলো অতি অবশ্যই করবে, শুধু রোগা হলেই হবে না, তার সাথে শরীরে শক্তি থাকাটাও ইম্পর্টেন্ট। অনেকে রোগা হতে গিয়ে দুর্বল হয়ে যায়, না, রোগা হব বাট তার সাথে স্ট্রেংথ থাকবে, দুর্বল হব না। আচ্ছা নাও, ক্যাট অ্যান্ড কাউ পোজ। নাও মার্জার আসন।
ব্যাস, ঠিক আছে। নাও বডি ব্যালেন্সিং। একটা যে হাঁটু থাকছে তার উল্টো দিকের হাত উঠবে, এই হাঁটু নিচে, তাহলে হাত উঠছে এটা, পা উঠছে এটা। এই 1 সেকেন্ড, হ্যাঁ। আবার এই হাত, ব্যাস। আবার উল্টো দিকে। নাও, করেছো? না, মুন্ডক আসন। স্টেজ 2, বা হাত রেখে ডান হাত। শিরাসন স্টেজ 1। শিরাসন স্টেজ 2। নাও, উঠে পড়ো। আচ্ছা, কিডনির ব্যায়ামটা করে নাও। এপাশে আবার উল্টো দিকে। স্টেজ 2, পা ভাঁজ করে গোড়ালি। এই পা,
বারে পাশে ব্যাস বাটারফ্লাই। জোরে জোরে নিঃশ্বাস নেব, ছাড়বো। নিঃশ্বাস ছেড়ে নেমে নাকটা পায়ের আঙুলে। আবার নিঃশ্বাস নিতে নিতে উঠে পড়বো। আর একবার। বজ্রাসন খাবার হজমের জন্য। দুপুরবেলা খেয়ে উঠে 10 মিনিট, রাত্রিবেলা খেয়ে উঠে 10 মিনিট এইভাবে বসে থাকবো, কিচ্ছু করবো না, সিম্পল বসে থাকবো। বসে জোরে জোরে নিঃশ্বাস নেবো, ছাড়বো। ভদ্রাসন, দুপাশে পা, মূলাধার চক্র মাটিতে। ব্যাস ছেড়ে দাও, বসো। গরম লাগলে শীতলি করে নাও, শীতকালীন করে নাও, জল খেয়ে নাও প্রাণায়াম শুরুর আগে। নাও, চোখ বন্ধ। ও নাও ভস্ত্রিকা। জোরে জোরে নিঃশ্বাস নেব, ছাড়বো, বুক থেকে নিঃশ্বাস উঠবে। নাও মূর্ছা। চোখ বন্ধ করে যাব, চোখ খুলে আকাশটা দেখবো, আবার চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নেমে পড়বো।
কপালভাতি। পিঠে ব্যথা করলে বজ্রাসনে বসে করতে পারো। আচ্ছা, চাক্কি পিসিংটা আজকে করা হয়নি, করে নাও। কপালভাতির মাঝখানে ওটা করা যায়, অসুবিধা নেই। নাও, পায়ের আঙুল জোড়া। অ্যান্টি ক্লকওয়াইজ।
এই যে 1 2, কোমর ব্যথা করলে এটা করে নেবে। এই হাত, এগুলো বডি মুভমেন্ট করে নেবে। যদি টানা কপালভাতি করতে করতে ব্যথা করে তখন একটু এরকম বডি মুভমেন্ট করে নেবে। না বাহ্য, অশিরি মুদ্রা। না উজ্জয়ী গলারটা। অনুলোম বিলোম। আচ্ছা, অনুলোম বিলোম কিন্তু সবাই ডান হাতেই করবে, হ্যাঁ, বা হাতে কেউ করবে না। আমি আগের দিনকে ভিডিওটা একটু চালিয়ে দেখছিলাম, তা দেখলাম ভিডিওতে সব উল্টো উল্টো, যেহেতু ফ্রন্ট ক্যামেরায় ভিডিও শুট হয়, তো যার জন্য ডান হাতটা বা হাত দেখাচ্ছিল। তা আমি ভাবলাম যে আবার তোমরা ভুল ভাবো নাকি, তাই একটু বলে দিই। এটা কিন্তু ডান হাতে, হ্যাঁ, ভিডিওগুলো ফ্রন্ট ক্যামেরায় হয় বলে ওটা মিরার এফেক্টে সব উল্টো আসে।
এই গরমকাল পড়ে গেছে, প্রত্যেকে দিনে 2 বার করে অনুলোম বিলোম অতি অবশ্যই করবে। সকালের দিকে একবার করবে 5-7 মিনিট, আবার বিকেলের দিকে করবে 5-7 মিনিট, টোটাল 15 মিনিট করলেও হবে। বাট দুবেলাই চেষ্টা করবে করার। অনুলোম বিলোম গরমকালে ভীষণ ভাবে দরকার, ফুল বডিকে ঠান্ডা রাখতে, বডির ভেতর যে হিটিংটা হয় সেটাকে মানে কুল অ্যান্ড হিটের যে টেম্পারেচারটা, এটা ব্যালেন্স রাখতে খুব হেল্প করে। ঠিক আছে, অনুলোম বিলোমটা সবাই দুবেলা করবে। হ্যাঁ, যে কোনো জায়গায় একবার চেষ্টা করবে সব সময় ঠিকভাবে করার। আদারওয়াইজ আর বাকি যখন বসে আছো, চেয়ারে বসে আছো, রাস্তায় যেতে যেতে, আমি যখন বাসে আগে খুব বমি করতাম, আমি বাসে যাতায়াতের পথে অনুলোম বিলোম করতে করতে যেতাম, আস্তে আস্তে যেতাম। মানে যেহেতু কনসেন্ট্রেশনটা অন্যদিকে চলে যায়, সো ভমিটিং এর টেন্ডেন্সি অনেক কমে যায়। যাদের বাসে গাড়িতে বমি আসে না, তো তারা চাইলে, বা মোশন সিকনেস হয়, তারা গাড়িতে বসে বাসে বসে অনুলোম বিলোম করতে পারে, বিছানায় বসে করতে পারে, কোনো জায়গার কোনো ব্যাপার নেই, যে কোনো জায়গায় করা যাবে। হুম। 3 বার ভ্রামরি, 3 বার ওম, তারপর মেডিটেশন। ও চোখ বন্ধ, খুব ধীরে ধীরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। চোখ বন্ধ করে চোখের সামনে দেখার চেষ্টা করো, বাইরে থেকে খুব সুন্দর ঠান্ডা অক্সিজেন নাকের মধ্যে থেকে যাচ্ছে, গিয়ে ফুসফুসে খুব ভালো অক্সিজেন সার্কুলেশন হচ্ছে, হার্টে খুব সুন্দর ব্লাড পাম্প হচ্ছে, ফুল বডিতে, পুরো শরীরে খুব সুন্দর অক্সিজেন ছড়িয়ে পড়েছে, যার ফলে সারা শরীরে কোথাও কোনো ব্যথা বেদনা কিচ্ছু নেই। পায়ে ব্যথা, হাতে ব্যথা, মাথা ব্যথা, কোমরে পিঠে ব্যথা, আর্থারাইটিস, শরীরের যত রোগ সমস্ত কিছু সুস্থ হয়ে যায় প্রচুর পরিমাণ অক্সিজেন, প্রচুর পরিমাণ জলে। প্রাকৃতিকভাবে পরিবেশে আমাদের অক্সিজেন রয়েছে, জল রয়েছে, যেগুলো আমাদের শরীরকে, মনকে, আত্মাকে সবসময় সুস্থ রাখতে পারে, ভালো রাখতে পারে। কিন্তু আমরা কৃত্রিম ওষুধের পেছনে ছুটি, আমরা শুধু ভাবি আমরা এই ওষুধ খাবো, সেই ওষুধ খাবো, তবেই হয়তো সুস্থ থাকবো, কিন্তু আসলে তা নয়। আমরা প্রচুর অক্সিজেন খেতে পারি, আমরা প্রচুর জল খেতে পারি, যার ফলে আমরা সুস্থ থাকতে পারি।
আমরা দিনে 4 থেকে 5 লিটার বয়স অনুসারে আমরা জল খাবো। ছোটরা 3 লিটার থেকে 3.5 লিটার, বড়রা 4 লিটার 4.5 লিটার জল খাবো। তার সাথে যোগব্যায়াম প্রাণায়াম করব, প্রচুর অক্সিজেন শরীরের ভেতরে আমরা নেব, যার ফলে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড আমাদের শরীরের ভেতর থেকে আমাদের সমস্ত খারাপ যত জিনিস আছে, টক্সিনগুলো রয়েছে, কার্বন ডাই অক্সাইডের সাথে, ঘামের সাথে, টয়লেট পটির সাথে রেচন ক্রিয়ার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাবে এবং তার সাথে সাথে আমাদের সুস্থ দেহ, সুস্থ মন আমাদের আত্মাকে পবিত্র করবে। আমাদের শরীর, মন এবং আত্মা তিনটে এক সুতোয় বাঁধা থাকে। আমরা যদি ভাবি আমরা শুধুমাত্র আত্মার খেয়াল রাখবো, শরীর মনের খেয়াল রাখবো না, তাহলেও হবে না। আবার যদি ভাবি শুধুমাত্র শরীরের খেয়াল রাখবো, তাহলেও হবে না। কারণ এই আত্মাই হচ্ছে আমি, এই সোল হচ্ছে আমি, যে সোল যার কোনো শেষ নেই, শুরু নেই, যে অবিনশ্বর, শাশ্বত, চিরস্থায়ী, যার জন্ম হয়নি, মৃত্যু হয়নি, কিচ্ছু হয়নি, সে সবসময় ছিল। এনার্জি বা সোল কি হয়, ট্রান্সফার হয় একটা জায়গা থেকে আর একটা বডির থেকে আর একটা বডিতে, শুধুমাত্র ট্রান্সফার হয়। আমরা প্রত্যেকে জানি যে আত্মাকে বিনাশ করা যায় না, আত্মাকে সৃষ্টি করা যায় না। আত্মা চির নতুন, চির পুরাতন, চির অবিনাশী। কিন্তু এই আত্মা, আমরা যে কর্ম করি সেই কর্মের ফল এই আত্মাই ভোগ করে। আমরা ভালো কাজ করলে তার ভালো রেজাল্টও আত্মা পায়, আমরা খারাপ কাজ করলেও তার রেজাল্ট আত্মা পায়। এবং সেই অনুসারে আত্মা সেরকম একটা বডি ধারণ করে। আমরা খারাপ কর্ম করলে আমরা পশু, কীট পতঙ্গ এই শরীর ধারণ করি, আমরা ভালো কর্ম করলে মনুষ্য দেহ ধারণ করি। কিন্তু এই মনুষ্য দেহে যদি আমরা আবার খারাপ কর্ম করি, তাহলে আমরা আবার সেই কীট পতঙ্গ হয়ে যাই, আবার 84 লক্ষ জনি ঘুরতে থাকি, কবে গিয়ে মানব জন্ম হবে। এবং এই মন হচ্ছে আমাদের সব থেকে ভালো বন্ধু, সব থেকে আবার চরম শত্রুও। যদি আমরা মনকে আমাদের কর্মের দ্বারা কন্ট্রোল করতে পারি, আমাদের ধ্যানের দ্বারা, আমাদের যোগব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন, নাম জপ, ঈশ্বরের চেতনা, ঈশ্বরের ধ্যান, এগুলোর দ্বারা যদি আমরা নিজেদের মনকে সচেতন রাখতে পারি, কনসিয়াস রাখতে পারি, কন্ট্রোলে রাখতে পারি, তাহলে এই মন আমাদের সবচেয়ে ভালো বন্ধু হবে। এই মন তখন আমাদের সঠিক পরামর্শ দেবে, ভালো খাবার খেতে, ভালো কর্ম করতে, ভালো পোশাক পরতে, ভালো পড়াশোনা করতে, ভালো চাকরি করতে, মানুষের সেবা করতে, পশু পাখিদের সেবা করতে, ঈশ্বরের সেবা করতে, সবার উপকারে আসতে, কারোর অনিষ্ট না করতে। তখন মন আমাদের ভালো কর্ম করতেই বলবে। যদি আমরা যোগব্যায়াম প্রাণায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ রাখি, মনকে সুস্থ রাখি, ভালো কর্ম করি, তাহলে মন আমাদের ভালো বন্ধু হবে। কিন্তু যদি আমরা অলস হয়ে শুয়ে বসে থাকি, সঠিক কর্ম না করি, যোগব্যায়াম প্রাণায়াম না করি, শরীরের মধ্যে যত রোগ ব্যাধি, টক্সিন সব ভর্তি করে বসে থাকবো, তখন অলস মস্তিষ্ক শয়তানের বাসা হয়ে যাবে। তখন মনে হবে কি করে আমার ভালো হচ্ছে না যখন, অন্যেরও ভালো হতে দেব না, আমার খারাপ হয়েছে যখন, অন্যেরও খারাপ করব। তখন এই মনই আমার চরম শত্রু হয়ে দাঁড়াবে। সেই জন্য এই দেহ, মন ও আত্মা তিনটে একই সুতোয় বাঁধা। একজনের কর্ম বাকি দুজনকে এফেক্ট করে। শরীর যদি ঠিক কর্ম না করে, মন খারাপ হবে, আত্মা সঠিক কর্মে যুক্ত হতে পারবে না এবং তার কর্ম খারাপ হলে সে আবার খারাপ দেহ ধারণ করবে। এবং সে যখন আবার খারাপ দেহ ধারণ করবে, তখন সে চাইলেও যোগব্যায়াম প্রাণায়াম করতে পারবে না। কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, কীট পতঙ্গ, কত লক্ষ কোটি আমাদের প্রাণী রয়েছে, স্থাবর জঙ্গম রয়েছে, গাছপালা রয়েছে, এরা চাইলেও কি যোগব্যায়াম প্রাণায়াম করতে পারছে, ভগবানের নাম জপ করতে পারছে, নিজেদেরকে মুক্ত আত্মা পরিণত করতে পারছে? পারছে না, এরা কেউ পারছে না। কিন্তু একমাত্র আমরা মানুষরা পারি। তো এটা আমাদের একটা প্রিভিলেজ। আমাদেরকে ঈশ্বর একটা প্রিভিলেজ দিয়েছে, একটা সুযোগ দিয়েছেন, যাতে এই মনুষ্য জন্মকে আমরা সার্থক করতে পারি, ভগবানের নামে যুক্ত করে, ভগবানের সেবায় যুক্ত করে, মনুষ্য সেবায় যুক্ত করে, ভালো কর্মে যুক্ত করে, যাতে আমরা এই দেহ ত্যাগ করে আমরা ঈশ্বরের ধামে পৌঁছতে পারি। এটা আমাদের ঈশ্বর সুযোগ দিয়েছেন এবং আমাদের উচিত এই সুযোগটাকে সঠিকভাবে কাজে লাগানোর।
না হলে আবার আমরা 84 লক্ষ যোনি ঘুরতে থাকবো, এবং সেই যোনিতে আমরা যোগব্যায়াম প্রাণায়াম সাধনাটুকুও করতে পারবো না, নাম জপ তো অনেক দূরের কথা। তখন আমাদেরকে কোথাও কেউ পায়ের তলায় পিষে মারবে, কেউ গায়ে গরম জল ঢেলে দেবে, কেউ বিষ মেশানো খাবার খাইয়ে মেরে ফেলবে, কেউ পিটিয়ে মেরে ফেলবে, কেউ খাবারে বিষ দিয়ে দেবে। আবার এই জন্মে যে মনুষ্যরা এই ধরনের কর্ম করছে তারাও আবার পরজন্মে সেই রকমই দেহপ্রাপ্ত হবে এবং তাদের সাথেও ঈশ্বর সেই একই কাজটি করবেন। এটাকেই ল অফ নেচার বলে, প্রকৃতির নিয়ম এটাই। আমরা যা করব আমাদের কাছে রিটার্নে তাই ফেরত আসবে, সে এ জন্মে হোক বা পরজন্মে। তাই যোগব্যায়াম প্রাণায়ামের আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা মনকে কন্ট্রোল করব, শরীরকে কন্ট্রোল করব। শরীর থেকে যত খারাপ জিনিস বেরিয়ে যাবে মন তত শুদ্ধ হবে। মন যত শুদ্ধ হবে তত আমাদের নাম জপে মন বসবে, তত ঈশ্বর সাধনায় মন বসবে, স্পিরিচুয়ালিটিতে আমাদের মন বসবে এবং আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। তাই দেহ, মন ও আত্মাকে আমরা যদি আলাদা করে মনে করি তাহলে খুব ভুল করব। তিনটে আলাদা এন্টিটি হওয়া সত্ত্বেও তিনটে একে অপরের সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত। আমাদের আত্মার কর্মফল আমাদের দেহকে ভোগ করতে হয়, সেই অনুসারে দেহপ্রাপ্ত হই আমরা, এবং সেই দেহে থেকে সেই দেহি যা কর্ম করে সেই কর্মের ওপর বেস করে তার পরজন্মে কি জন্ম হবে সেটা ডিসাইড হয়। মন যদি খারাপ থাকে, মন যদি খারাপ ডিসিশন দেয় তাহলে আমরা খারাপ কর্মে যুক্ত হই এবং তার পাপের ফল ভোগ করতে হয় আত্মাকে। তাই জন্য আমাদের সবসময় যোগব্যায়াম প্রাণায়ামের মাধ্যমে নিজের মনকে কন্ট্রোল করতে হবে। প্রাণায়ামের মাধ্যমে আমরা ইন্দ্রিয়কে সংযম করি, আর এই ইন্দ্রিয় সংযম আমাদের খারাপ কর্ম থেকে বিরত রাখে। এই বাহ্য প্রাণায়াম আমাদের কামকে সংবরণ করতে সাহায্য করে। মূর্ছা প্রাণায়াম আমাদের মেমোরিকে খুব ভালো করে, আমাদের স্মৃতিশক্তি খুব ভালো করে। ভ্রামরি আমাদের ঘুমকে খুব ভালো করে। যদি আমাদের স্মৃতি ভালো হয় আমরা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে মনে রাখতে পারবো। আমাদের যদি ঘুম ভালো হয় আমাদের মন শুদ্ধ থাকবে, শরীর ভালো থাকবে। আমরা কামকে সংযম করতে পারলে ইন্দ্রিয়কে সংযম করতে পারবো, রাগকে কন্ট্রোল করতে পারবো। এই কাম হচ্ছে সমস্ত কিছুর শত্রু। তো আমরা যদি এই লোভ, কাম, ক্রোধ এই তিনটেকে যদি আমরা সংবরণ করতে পারি নরকের দ্বার থেকে আমরা অনেক দূরে থাকবো। কারণ ভগবান স্বয়ং নিজে বলছে লোভ, কাম, ক্রোধ এই তিনটে নরকের দ্বার। এই তিনটে যার জীবনে থাকবে সে নরকের দিকে ছুটে যাবে। তো আমরা যোগব্যায়াম প্রাণায়ামের মাধ্যমে সবসময় চেষ্টা করব আমাদের সাধনার মাধ্যমে যে আমরা নিজেদেরকে এই সমস্ত খারাপ কিছুর থেকে অনেক দূরে সরিয়ে রাখবো। শুধুমাত্র শরীরের সুস্থতা নয়, মনের সুস্থতা, আত্মার সুস্থতা ভীষণভাবে একান্তভাবে কাম্য। এবং সবসময় আমরা ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে প্রে করব যেন তিনি আমাদের সাহায্য করে, যেন আমরা কখনো কোনো খারাপ কাজে যুক্ত না হই। যখনই মন একটু দুর্বল হবে, যখনই মন বলবে যে একটু খারাপ কাজ কর, স্টুডেন্ট যখন আমরা পড়তে বসি তখন মন বলে একটু সিরিয়াল দেখি, একটু ফোন দেখি, একটু টিভি দেখি, একটু গান শুনি, তখনই সাথে সাথে ঈশ্বরকে বলো, ইউনিভার্সকে বলো যে আমি চাইছি না দেখতে কিন্তু আমার মন আমাকে দেখতে বাধ্য করছে, আমাকে একটু সাহায্য করো। যখন কোনো বাইরের খাবার দেখে খেতে ইচ্ছা করবে কিন্তু আমি জানি এই খাবারটা আমার শরীরের জন্য ভালো নয়, এই খাবারটা আমার পাপ কর্মের লিস্টকে বাড়াচ্ছে, এই খাবারটা আমার শরীরের ক্ষতি করছে, কিন্তু আমি নিজের লোভকে সংবরণ করতে পারছি না, তখনই সাথে সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে হে গোবিন্দ, আমি পারছি না নিজেকে সংবরণ করতে, তুমি সাহায্য করো আমায়। আমি পারছি না, আমাকে তুমি সাহায্য করো, আমার সেই ক্ষমতা নেই যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, কিন্তু আমি খারাপ কর্মটা করতে চাই না, আমাকে সাহায্য করো। এই কথাটা বলে আমরা সবসময় ইউনিভার্সের কাছে, ভগবানের কাছে সবসময় আমরা হেল্প প্রার্থনা করব। তিনি নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। তিনি সবসময় আমাদের ইন্টেনশন দেখে, আমাদের উদ্দেশ্য দেখেন, আমরা কতটা চেষ্টা করি, আমরা কতটা সফল হই তিনি কখনো দেখেন না। আমরা কতটা চেষ্টা করি, আমরা মন থেকে কতটা তার কাছে আগ্রহী হই কোনো জিনিস শেখার জন্য, কোনো জিনিস জানার জন্য, কোনো খারাপ পথ থেকে সরে আসার জন্য, তিনি সবসময় সেটা দেখেন। খুব ধীরে ধীরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। প্রত্যেকটা বলা কথাকে নিজের ভেতরে অনুভব করো। চোখ বন্ধ করে নিজেকে ঠিক সেই জায়গায় দেখো যে তুমি সঠিক কর্মে রয়েছো, সঠিক দেহে রয়েছো, সঠিক মনে রয়েছো। নিজেকে সেই জায়গায় দেখার চেষ্টা করো চোখ বন্ধ করে।
খুব ধীরে ধীরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। আস্তে আস্তে হাত দুটো উপরে তুলে ঘষো। গরম হাতটা দুই চোখে মুখে লাগাও। মাথা নিচু করে ভূমি মাতাকে প্রণাম করে, ভগবানকে প্রণাম করে, থ্যাংক ইউ জানিয়ে, গ্র্যাটিটিউড জানিয়ে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে আস্তে আস্তে মাথা নিচু করে চোখ খুলবো। করেছো সবাই মেডিটেশন? ভালো লাগলো? দেব আমার এইটা এটা সত্যি কথা যে অ্যাকচুয়ালি কি জানো, যখন আমি ভগবত গীতার ক্লাসগুলো করাতাম আমি কোনোদিনও কোনো প্রিপারেশন ছাড়াই বসতাম। ইভেন তোমাদেরও যখন আমি যোগা ক্লাস করাই আমি কোনোদিনও ডিসাইডই করে রাখি না যে আমি মেডিটেশনে আজকে কি টপিক বলবো। শুধুমাত্র ফার্স্ট দিনের ক্লাসটাতে আমি একটু প্রিপারেশন রেখেছিলাম, বিকজ যেহেতু তখন তোমরা নতুন ছিলে আমি ভাবলাম যে কেমন কি স্টুডেন্ট হবে, আমি একটু ভেবে রেখেছিলাম যে এই টপিকটার ওপরে করাবো। আদারওয়াইজ আমি আজ অব্দি একটা ক্লাসও মেডিটেশনের টপিক ডিসাইড করে রাখি না। বাট মুখের থেকে না কথাগুলো কেউ না কেউ বার করে দেয়। আমি নিজেও এক একবার ভাবি, কিন্তু এগুলো যখন আমি অন্য কোনো কাজ করি তখন আমার মাথায় কিন্তু আসে না। চোখটা বন্ধ করলে ধ্যানে বসলে তবেই একমাত্র দেখেছি এই কথাগুলো মাথা থেকে বা মুখ থেকে বেরোয়। মানে এগুলো ভগবানই বার করে, এতে আমাদের কোনো কৃতিত্ব নেই, কারণ আমরা এই কথাগুলো বলার যোগ্যতা রাখিও না। ভগবান বলায় তাই আমরা বলতে পারি। তো এই জিনিসটা তুমি ঠিকই বলেছো, যেটা আমার নিজেরও সম্ভব মনে হয় যে এগুলো আমার কথা তো না, মানে আমি এতটা জ্ঞানী কবে হয়ে গেলাম, আমি তো জানিও না যে এগুলো বলতে হয়। ইভেন সব থেকে বড় ব্যাপার, আমার মাঝখানে লাস্ট 1 মাসে শরীর যখন খুব খারাপ ছিল আমি আমার নিজেরই ভগবত গীতার ভিডিওগুলো চালিয়ে চালিয়ে শুনতাম। তো এক্সপ্লানেশন যখন শুনতাম আমি ভাবতাম এগুলো আমি বলেছিলাম। মানে আমার নিজের এক একবার মনে হতো আচ্ছা এগুলো আমার বলেছিল, কিন্তু আমার তো মনে হয় না আমি এগুলো জানি। মানে ওই মোমেন্টে দাঁড়িয়ে মনে হয় যেন কেউ নাম কেউ মুখ থেকে মানে বলিয়ে দেয় কথাগুলো, সব রাধারানীর কৃপা আর কি। আমার মুখ থেকে কিছুই বেরোয় না, রাধা মা কৃপা করে তাই হয়ে যায় সব। কথাটা তুমি বললে পর আমার সত্যিই মনে হলো যে ঠিকই বলেছে, এটা আমারও মনে হয়। মেডিটেশনটা কাজ, আচ্ছা আচ্ছা। মেডিটেশনটা আমরা তো এখন অল্প সময় করি, মেডিটেশন যদি এইটাই ধরো একটা মিউজিক চালিয়ে একটু স্লো মিউজিকে ঘরের ভেতরটা অন্ধকার করে একটু ঘিয়ের প্রদীপ ধরিয়ে যদি করা যায় না ঠিক সন্ধেবেলা বা ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে, এত অপূর্ব একটা ফিলিং দেবে না। অ্যাকচুয়ালি যদি ব্রহ্ম মুহূর্তে করা যায় সব থেকে বেস্ট হয়। অথবা এই যখন গোধূলি লগ্ন সন্ধেটা হয়, ঘরটা অন্ধকার করে ঘিয়ের প্রদীপ ধরিয়ে ভীষণ সুন্দর লাগবে। আর একটা হালকা যে ফ্লুটের যে মিউজিকটা থাকে, বাঁশির যে হালকা মিউজিক, আমার একটা মিউজিক সিস্টেম আছে ঘরে, কিন্তু কিন্তু সে আমি চালাতে পারি না। সে মানে হোম থিয়েটার আছে কিন্তু সেটা কিভাবে চালায় বা কি করে সেটাও জানি না। প্লাস যেহেতু দুটো ফোন অলরেডি এখানে লেগে যায়, একটাতে রেকর্ড হয় একটাতে লাইভ ক্লাস হয়, তো যার জন্য আর একটা ফোন এখানে লাগবে চালাতে গেলে, তো সেটা আমি পারি না বলে এখানে দিতে পারি না। কিন্তু যদি তোমাদের ঘরে থাকে মোবাইলে একটুখানি বাঁশির মিউজিকটা চালিয়ে দেবে, দিয়ে একটা ফোনে যদি দুটো ফোন থাকে কারোর, আর একটা ফোনে ধরো এই মেডিটেশনে যে কথাগুলো বলি ওগুলো চালিয়ে দেবে, খুব সুন্দর মেডিটেশন করা যায়, খুব ভালো লাগে। আমাদের যে যোগব্যায়াম ক্লাস হতো ওখানে স্যার ওই মিউজিক চালিয়ে মেডিটেশন করাতো। স্যার এরকম মুখে কথাগুলো বলতেন আর তার সাথে হালকা একটা মিউজিক চলতো, খুব ভাল লাগে। আর আমাদের তো শুয়ে সবাসনেও অনেক সময় করাতো এগুলো, খুব ভাল লাগে তখন।
গ্রে হেয়ার হচ্ছে, চুল পেকে যাচ্ছে। আচ্ছা, আমি একটু এই ক্লাসটা কমপ্লিট করার পরে আমাকে গ্রুপে জাস্ট একটু মনে করাবে, আমার মনে থাকবে আশা করছি। তাও আমি একটা ভিডিও লিংক পাঠাবো, ওই ভিডিওটা অতি অবশ্যই শুধু দেখলে হবে না, ওই জিনিসটা বানিয়ে খেতে হবে। মেথি আর হচ্ছে কালো জিরে, আর একটা কি বেশ যেন আমলা, আমলা পাউডার, আর একটা আর কি ছিল যেন, আর একটা কি যেন ছিল, মৌরি আর কিছু একটা সামথিং ছিল, যেটা মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে গোটা মৌরি, গোটা মেথি, গোটা কালো জিরে, আর একটা কি বেশ যেন গোটা জিরে মনে হয়, এগুলো মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। আর তার সাথে আমলা পাউডার কিনতে পাওয়া যায়, ওই আমলকির যে গুঁড়োটা হয়, তো ওইটা ওর সাথে 1 চামচ দিয়ে গুলিয়ে উষ্ণ গরম জলে টানা 21 দিন সকাল বিকেল দুবেলা, এই কাচের গ্লাস, যে ছোট ছোট কাচের গ্লাস হয়, সকালবেলা 1 গ্লাস, বিকেলবেলা 1 গ্লাস খেতে হবে। চুল পড়া, চুল পেকে যাওয়া, সমস্ত কিছু সব বন্ধ হয়ে যাবে। এমনিতেও কালো জিরে, মেথি, আমলা এগুলো চুলের জন্য ভালো, যে কোনো তেলেও ব্যবহার করা হয়। তো শুধুমাত্র ওপর থেকে লাগালে পরে ঠিক হবে না, যদি ভেতর থেকে, মানে অল্প বয়সে যদি চুল পেকে যায়, চুল ধরে যায় না, তাহলে ওটা ভেতর থেকে রিপেয়ার করতে হয়, তো তখন ওটা খেতে লাগবে। তো ওটা গুঁড়ো করে, মিক্সিতে গুঁড়ো করে একটা কৌটোয় জারে ভরে রাখলে, কাচের জারে, ওখান থেকে ছোট চামচের মৌরি, গোটা জিরে বোধহয়, আমি ভিডিওটা লিঙ্কটা পাঠিয়ে দেবো, একবার দেখো। একজন ডাক্তারবাবুরই দেওয়া একটা ভিডিও, ইউটিউবেই আমি দেখেছি, এই আজকে দুপুরবেলায় দেখলাম। ওই তুমি এই কোশ্চেনটা করবে বলেই বোধহয় ভগবান আমাকে ভিডিওটা দেখিয়েছিল। তো ওই আজকে দুপুরবেলায় তোমাদের ক্লাসটা সেই করাবার জাস্ট আধ ঘন্টা আগে আমি ওই ভিডিওটা দেখলাম, যে উনি ওই ভিডিওটাতে সেম কথাটা বললো, যে বয়সের আগে, আমি যার কথা বলছি তিনি ভিডিওটাতে হুবহু সেম কথাটা বললো, বয়সের আগে যদি চুল পেকে যায়, চুল পড়ে যায়, তাহলে এই জিনিসটা আপনি 21 দিন সকাল বিকেল দুবেলা কাচের গ্লাসে, মানে 1 গ্লাস করে উষ্ণ গরম জলে দিয়ে খান। যদি চুল পাকা বন্ধ না হয়েছে, চুল পড়া বন্ধ না হয়েছে, আমি আমার ডাক্তারি ডিগ্রি বাদ দিয়ে দেবো। মানে খুব চ্যালেঞ্জ নিয়ে লোকটি বললো, মানে একদম কনফার্ম ভাবে বলছে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি মানে ওয়ার্কেবল অ্যাকচুয়ালি, বিকজ আমি একটা তেল বানিয়েছি, ওই তেলটা আমি আগের সপ্তাহে একদিন দিয়েছি, বুধবার দিন দিয়েছিলাম বোধহয়। দেওয়ার পরে বুধবার থেকে শুক্রবার অব্দি ওটা পুরো চুলে ছিল, 2 দিন মতো আমার চুলে ছিল, আমি আর বুধবার দিয়ে শ্যাম্পু করতে পারিনি, শুক্রবারে গিয়ে শ্যাম্পু করেছি। করার পর আমি দেখলাম যে ওই তেলটা দেওয়ার পর না আমার চুল খুব ভারী হয়ে গেছে, ভারী ইন দা সেন্স, আগে যেমন খুব ফ্যাসফ্যাসা ছিল, খুব হালকা ছিল, জটা পাকি যেত, প্লাস তার সাথে হচ্ছে ইয়ে হতো, কি বলে ওটাকে, খুশকি আসতো, তারপর পাতলা হয়ে যেত, মানে আমার চুল বরাবরই খুব পাতলা, যার জন্য ছেড়ে বেশি, একটু চিরুনি দিয়ে আঁচড়াতে গেলেই ছিঁড়ে যেত। তো ওই জিনিসটা আমি দেখলাম এই তেলটা দেওয়ার পর ঠিক হয়ে গেছে। আমি এই তেলের রেসিপিটা আজকেই ব্লগে দুপুরবেলা এডিট করেছি, কালকে দিয়ে দেবো, বা আজকে সন্ধ্যেবেলাও দিতে পারি, ওটা থেকে দেখো। অনেক কিছু দিয়ে বানিয়েছিলাম, 3 রকমের তেলের মধ্যে কালো জিরে, মেথি, কারি পাতা, তারপরে জবা ফুলের পাতা, জবা ফুলের ফুল, জবা ফুল, অ্যালোভেরা জেল। হ্যাঁ, এটা ভীষণ ভালো, মানে এটা আমি একদিন লাগিয়ে দেখলাম যে আমার হেয়ার ফল আগের সপ্তাহ থেকে, আগের বুধবার থেকে আজকে সোমবার অনেকটা কমে গেছে। মানে আগে চিরুনিতে যে পরিমাণ চুল উঠতো, এখন সেটা হচ্ছে না, চুলটা এবং ভারী হয়ে রয়েছে, মানে অনেকটা মোটা লেন্থে হয়ে গেছে, মানে চুলগুলো ভারী ভারী লাগছে, যেটা আগে ছিল না, আগে খুব পাতলা টাইপের ছিল। হ্যাঁ বলো। ভিটামিন ই ক্যাপসুলও দেওয়া যায়, বাট আমি ওটাতে দেইনি। ওষুধের দোকানে, ওষুধের দোকানে গিয়ে বলবে ভিটামিন ই ক্যাপসুল দেবে, যে কোনো মেডিকেল শপেই তো পাওয়া যায়, গ্রিন কালারের হয়, বলবে ভিটামিন ই ক্যাপসুল দিতে। হ্যাঁ, তাও করতে পারো। তো ওই তেলটা খুব ভালো, এটা এগুলো, এইবার বিষয়টা হচ্ছে কি, এগুলো বাইরের, তো ধরো যদি অল্প বয়সে কারো চুল পেকে যায়, তার মানে তার লিভারের সমস্যা আছে, লিভারের প্রবলেম থাকলে অল্প বয়সে চুল পেকে যায়, টয়লেটে গন্ধ হয়, পটিতে গন্ধ হয়, মুখ থেকে গন্ধ আসে, সকালবেলা ঘুম থেকে উঠলে দাঁত মাজার আগে মুখে খুব একটা গন্ধ থাকে, এগুলো এগুলো পেটের গাট ইস্যুর মানে ইয়ে, মানে কি বলবো, লক্ষণ, সিমটম। যাদের গাট ইস্যু থাকে, ডাইজেশন প্রবলেম থাকে, লিভারের ইস্যুস থাকে, তাদের এটা লক্ষণ থাকে এগুলো। তো যার জন্য এগুলোর জন্য ভেতর থেকে ঠিক করতে হবে, আর ভেতর থেকে ঠিক করতে গেলে কাঁচি হলুদ, আমলার জুস, তারপরে অ্যালোভেরা, তারপরে হচ্ছে তোমার ওটাকে কি বলে, এমনি কাঁচি হলুদ খেতে না পারলে উষ্ণ গরম জলে একটু আদা ঘষে দিয়ে, যেমন আমি এখন যেটা খাই লিভার ডিটক্সের জন্য, আদা ঘষে দিয়ে হাফ পাতি লেবু দেই, আর তার মধ্যে 1 চামচ হলুদ দেই, আর একটু গোলমরিচের গুঁড়ো দেই, মধু 1 চামচ দিয়ে দিই, দিয়ে এটা গুলিয়ে এটা 1 কাপ 1 গ্লাস মতো খেয়ে নিই। তো এটা লিভারকে ডিটক্স করে, এটা লিভার ডিটক্স ওয়াটারের মধ্যে পড়ে। তো যদি লিভার ভেতর থেকে যদি কোনো কারণে হয়, কারণ যেহেতু তোমার অল্প বয়স, তাও চুল পেকে যাচ্ছে বা চুল পড়ছে, দ্যাট ইজ এটা ভেতরকার সমস্যা, এটা তুমি শুধু তেল লাগিয়ে এটা ঠিক করতে পারবে না, এটা ভেতর থেকে তোমাকে ঠিক করতে হবে, খাবারটা ভেতরে দিতে হবে, ঠিক আছে। সো এমনি মেথির তেল বা কালো জিরার তেল চুলের জন্য ভালো,
কিন্তু এই মোমেন্টে ওটা তোমার শরীরের ভেতরে দরকার, বাইরে থেকে লাগিয়ে ঠিক হবে না। তো যার জন্য ওই যে ওনার যে কথাটা আমি বললাম, ভিডিওটার লিঙ্ক পাঠাবো, ওইটা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে তুমি টানা, উনি একদম গ্যারান্টির সাথে বলছে 21 দিন সকাল বিকেল দুবেলা খেলে পুরো ঠিক হয়ে যাবে। তুমি টানা 21 দিন এটা খেয়ে দেখো, তোমার ডেফিনেটলি উপকার পাবে। আর জিনিসগুলো তো খারাপ কিছু নয়, সবই ভালো। কালো জিরা, মেথি, তারপর মৌরি, জিরা, এগুলো তো আমরা এমনি খেয়ে থাকি রান্নার মধ্যে, তো ওতে ক্ষতি তো কিছু হচ্ছে না। এইগুলোর মধ্যে দিদি তুমি যেগুলো বললে, কাঁচা হলুদ, তারপরে আরো যা যা বললে লিভার ডিটক্স করার জন্য, সবকটাই দিয়ে দিই? না, সবগুলো না দিলেও চলবে। কেন বলছি, বিকজ লিভার ডিটক্সের কাজটা আলাদা, চুলের কাজটা আলাদা, ঠিক আছে? তো যার জন্য দুটোকে মেলাবে না, দুটো আলাদা খাবে। যেমন আমি সকাল থেকে উঠে একবার এক কাপ উষ্ণ গরম জলে 1 চামচ ঘি খাই পিসিওডির জন্য, উষ্ণ গরম জলে 1 চামচ ঘি গুলিয়ে সেটা খাই, পিসিওডি, থাইরয়েড, গাইনি ইস্যুস, যাতে পিরিয়ডসটা টাইমে হয়, এটা আলাদাই খাই, এর মধ্যে কিচ্ছু মেলাই না। ডিটক্স ওয়াটারটা আলাদাভাবেই তৈরি করি এবং ওটা 10-15 মিনিট বাদে খাই। আজকেই যেমন ধরো একটা 10টায় খেয়েছি, একটা 10টা 15-20-তে খেয়েছি, এরকম। তো ওটা তুমি দুটো টাইমের গ্যাপে খেতে পারো। ধরো ডিটক্স ওয়াটারটা একদম আর্লি মর্নিং উঠে খেয়ে নিলে, আর তারপর যেটা উনি বলছে সেটা ধরো আরেকটু 1/2 ঘন্টা বাদে খেলে, বা ডিটক্স ওয়াটারটা 1/2 ঘন্টা বাদে খেলে, ওটা আরেকটু 1/2 ঘন্টা আগে খেলে। যেহেতু এগুলো জল জাতীয় জিনিস, তো কোনো ক্ষতি নেই। মানে যদি ভাত রুটি খেয়ে ফেলো তাহলে সমস্যা, আদারওয়াইজ এগুলো যেহেতু ওয়াটারি জিনিস, তো সেগুলো তুমি 1/2 ঘন্টা 15 মিনিটের গ্যাপে দুটো আলাদা আলাদা করে খেতে পারো, ঠিক আছে? আর এমনিতেও কাঁচি হলুদ, আমলকি, এগুলো চুলের জন্য, স্কিনের জন্য সব সময় ভালো। আমরা ছোট থেকেই খেতাম, আগে তো কাঁচা আমলকি লবণ লাগিয়ে লাগিয়ে কামড়ে খেয়ে নিতাম, কাঁচি হলুদ বাতাসার মধ্যে দিয়ে চিবিয়ে খেয়ে নিতাম ছোট থেকে। কাঁচি হলুদ, আমলা, এগুলো আমরা ছোট থেকে অনেক খেয়েছি। এখন তো বড় হয়ে শয়তান হয়ে গেছি, বাবা মা কন্ট্রোল করে না বলে নিজেরা যা ইচ্ছা তাই করে জিনিস নষ্ট করেছি, নাহলে একটা টাইমে ছোট বয়সে অনেক খেয়েছি এগুলো। ঠিক আছে, ক্লাস কমপ্লিট করছি তাহলে, কালকে ক্লাস আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, টাটা সবাইকে, কালকে ক্লাসে দেখা হচ্ছে।